এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে দুশ্চিন্তা রয়েছে, তোমরা জানো ভাই একটা মিশন পরিচালনা করছি, যে মিশনে হয়তো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত A to Z বিষয়গুলো তোমরা শেষ করছি কিসের মাধ্যমে, প্রতিটা ওয়ান শট ক্লাস। এবং একটা ক্লাসে তুমি যদি তোমার একটা টপিক তুমি শেষ করতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং আমি যে বিষয়গুলো পড়াচ্ছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের। এই ক্লাসটি করলে ট্রাস্ট মি ভাইয়া, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে তাদের কাছে আর কোনো প্রশ্ন থাকবে না মনের মধ্যে এই বিষয় নিয়ে। তাহলে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি, হোপসো যে তোমাদের কাছে খাতা কলম নিয়ে বসে যাবে এবং নোট করবে বিষয়গুলো, ঠিক আছে? তো শুরুতেই দেখে নেব রেইনকোট। দেখো রেইনকোটের মূল বাণী কি? রেইনকোটের মূল বাণী হচ্ছে মুক্তিযুদ্ধ এবং পাক বাহিনীর দখলদারিত্ব এই রেইনকোট গল্পে বর্ণিত হয়েছে। দেখো, আর এটার বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের শ্যালক, ওই যে নুরুল হুদার শ্যালকের নাম কি? মিন্টু। এই মিন্টু শ্যালক হচ্ছে কে? মিন্টু। হ্যাঁ, মিন্টু। এই মিন্টুর কি রেইনকোট গায়ে দিয়ে সাধারণত ভীত প্রকৃতির নুরুল হুদা কি মধ্যে শক্তি সঞ্চারিত হয় কি উষ্ণতা, সাহস, দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্প। অর্থাৎ মুক্তিযুদ্ধের একটা ব্যবহার্য জিনিস যে সাধারণ মানুষের মনের মধ্যে কি সাহস যোগাতে পারে, উষ্ণতা সঞ্চার করতে পারে, সেটাই এই রেইনকোট গল্পে কি ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে। এখন আমরা বিস্তারিত জানবো। দেখো, কবি পরিচিতি। কবি পরিচিতির একটু তোমরা এসএস নিয়ে নাও, ঠিক আছে? যাদের যাদের এসএস প্রয়োজন এসএস নিয়ে নাও, তাও তোমরা বই থেকে একটু দেখে নিবা। তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বই থেকে কি কবি পরিচিতিটা একটু দেখবে, কারণ কবি পরিচিতি থেকে কিন্তু 1 থেকে 2 মার্ক চলে আসে। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবে। দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম কোথায়? গাইবান্ধার ঘটিয়া মামা বাড়িতে। হ্যাঁ, ঘটিয়া গ্রামের মামা বাড়িতে। পিতৃনিবাস হচ্ছে বগুড়া শহরের উপকণ্ঠের নারুলি গ্রামে। দেখবা একটু লেখকের যে দাদা বাড়ি অর্থাৎ বাবার বাড়ি, ঠিক আছে? পিতৃনিবাসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? পিতৃনিবাস থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এবং দেখো, পিতা হচ্ছে এবিএম ইলিয়াস এবং মাতা হচ্ছে মরিয়ম ইলিয়াস। পড়াশোনা করেন বগুড়ায়, পরে ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। কর্মজীবনে সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। এটা খেয়াল রাখবা, যদি বলে প্রশ্নে আসে আখতারুজ্জামান ইলিয়াস কি ছিলেন? বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। ওকে, এবং তার রচনাবলী দেখো, যে তার কর্মময় জীবনে 5টি ছোট গল্প এবং 28টি গল্প রচনা করেন। এর পাশাপাশি তার বিখ্যাত উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই, ঠিক আছে? এটি কিন্তু অন্যতম বিখ্যাত একটি উপন্যাস, এবং খোয়াবনামা, দুইটাই কিন্তু তার বিখ্যাত। হ্যাঁ, গল্পগ্রন্থগুলো একটু ভালো করে জানবা, কারণ গল্পগ্রন্থ থেকে বহুবার এসেছে, বিশেষ করে খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজখের ওম, জাল, স্বপ্নের জাল, অন্য ঘরে অন্য স্বরে, এই বিষয়টা জানবা। এবং জীবনাবসান ঘটে 1997 সালের 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত ঢাকায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে দেখো, আমরা এখন কি জানবো? এখন আমরা মূল চরিত্রগুলো সম্পর্কে জানবো। দেখো, শুরুতে হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা কে ছিলেন ভাইয়া? নুরুল হুদা ছিলেন হচ্ছে রেইনকোট গল্পের গল্পকথক এবং মুক্তিযোদ্ধাদের কি সাহায্যকারী। বেটে খাটো শরীর, অর্থাৎ শরীর কি তিনি কি উচ্চতা কিছুটা খাটো। কেমিস্ট্রির লেকচারার ছিলেন। তাহলে নুরুল হুদা কি ছিলেন? কেমিস্ট্রির লেকচারার ছিলেন। মিন্টুর দুলাভাই, এটা জানি। এবং এই দুটো বিষয় একটু খেয়াল রাখবা। এই দুটো বিষয় কি জন্য খেয়াল রাখবা? কারণ ছেলের বয়স এবং মেয়ের বয়স আছে। মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর এবং তার ছেলের বয়স হচ্ছে 5 বছর। এবং বহুবার প্রশ্ন এসেছে এমসিকিউ, এবং হচ্ছে যে 1 নম্বর যে জ্ঞানমূলক আসে, এই জ্ঞানমূলকে যে রেইনকোট মানে প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসেবে কে দাবি করেন? কে নিজেকে কে দাবি করেন? নুরুল হুদা। প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসেবে দাবি করেন নুরুল হুদা নিজেকে, এটা খেয়াল রাখবে। তাহলে নিজেকে যদি প্রশ্নে আসে এরকম যে নিজেকে কে প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসেবে দাবি করেন, এটা কে হবে? নুরুল হুদা। হোপসো এটা ক্লিয়ার। পরবর্তীতে দেখো, গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। দেখো, মিলিটারির কি বিবেচনা বোধ নেই? নুরুল হুদা কথাটি ভাবে কি বৃষ্টির দিনে রেইনকোট গায়ে পড়া প্রসঙ্গে। আসলে যখন সে রেইনকোট পরে তখন সে ভাবে যে তাকে নিয়ে কি সন্দেহ করবে মিলিটারিরা। আসলে বৃষ্টির দিন তো স্বাভাবিকভাবে রেইনকোট পরবে না, তো এই জন্য নুরুল হুদা এই কথাটি বলছে যে মিলিটারি কি বিবেচনা বোধ নেই, বৃষ্টির দিনে তো স্বাভাবিকভাবে রেইনকোট পরবে, তাই না? 2 নম্বর দেখো, এখন বউ এসব বাজে কথা বলে কেন? যখন নুরুল হুদা বাইরে যাওয়ার জন্য কি প্রস্তুত হলেন, তখন বউ মানে আজে বাজে কথা বলছিলেন। বিশেষ করে যে বিভিন্ন জায়গায় গুলির কথা, এই যে মিরপুর ব্রিজের থেকে গুলির আওয়াজ করার প্রেক্ষিতে বলেছেন, বউ বাজে কথা বলছেন। এই জন্য নুরুল হুদা ভাবে কি এখন আমি বাইরে যাচ্ছি, এই মুহূর্তে কি বউয়ের এইসব কথা বলা লাগবে? দেখো, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? নুরুল হুদা এই কথা ভাবে টুপির বারান্দা বেয়ে পড়া কি ওরা পানি চেটে পরীক্ষা করে এই সাত। অর্থাৎ যখন সে রেইনকোট পরলো, রেইনকোটের মানে বললো যে রেইনকোটটা কি গরম হয়ে আছে নাকি, যে টুপির উপর পানি পড়লে সে পানিটা গরম হয়, যখন সে টেস্ট করলো তো ছাড়টা হয় কি পানসে। সে মনে করেছে কি টুপির টেস্ট কি, টুপির মানে গরম ভাব কি পানি তো লাগলো নাকি, এটা ব্যাখ্যা করেছে। এখন দেখো, মিন্টুর রেইনকোট রেখে দিয়ে ভালোই করেছে। নুরুল হুদা এই কথা ভাবে কি রেইনকোটের ভিতরে কি ওম অনুভব করে, কারণ শীতকাল যখন বৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবে মানুষের একটু হালকা পাতলা ঠান্ডা লাগে, তো সে যখন রেইনকোটটি পরে এবং ভিতরে সে একটা ওম অনুভব, মানে ওম মানে কি হালকা গরম অনুভব করে, এবং যার ফলে মিন্টু রেইনকোট রেখে কি ভালোই করেছে। এবং রেইনকোট নুরুল হুদা কি এই কথা ভাবে কি রেইনকোটের ভিতরে ওম অনুভব করায়। এটা পরবর্তীতে দেখো, যে নুরুল হুদা ভেবেছিল, নুরুল হুদা কি ভেবেছিল, তাকে দেখে বাসের সবাই টিটকারি করে যে রেইনকোটের পানি বাসে
কি কোথায় পড়ায়? ভিজে মাটিতে পড়ায়। বাসের ফ্লোর তো এমনি ভিজা বৃষ্টির দিন, তার মধ্যে যে এই পানি যে তার রেইনকোট দিয়ে যে পানি নিচে পড়ছে সেভাবে কি পানি চিৎকারি করছে। এখন দেখো নুরুল হুদাকে দেখে বাস থেকে নেমে পড়ে কয়জন যাত্রী? 9 জন যাত্রী। এটা খেয়াল রাখবা, কয়জন যাত্রী নেমে পড়ে? 9 জন যাত্রী নেমে পড়ে। নুরুল হুদা সাধারণত কোন নামাজ পড়ে? নিয়মিত জুমার নামাজ পড়ে। এবং নুরুল হুদার আজান শুনতে ইচ্ছা করেছিল খুব, কোন দিন? ক্র্যাকডাউনের রাতে। ক্র্যাকডাউনের রাতে কি আজান শুনতে খুব ইচ্ছা করছিল, ঠিক আছে। এখন দেখো নুরুল হুদা বাস থেকে নেমে যায় কোথায়? নিউ মার্কেটে। নুরুল হুদা বাস থেকে কোথায় নামে? নিউ মার্কেটে নেমে যায়। এখন দেখো ক্র্যাকডাউনের রাত বলতে 25শে মার্চ রাতের কথা, ভয়াল রাতের কথা বলা হয়েছে, ঠিক আছে। অপারেশন সার্চলাইটের দিন যে মানে ঢাকা শহরে মানে নির্বিচারে গুলি চালিয়েছিল ওই দিনের কথা বলছে, ঠিক আছে। নুরুল হুদা বাস থেকে নামার সময় সহযাত্রীদের দিকে তাকিয়ে কারণ সে বাসে ওঠার পর তাকে অন্যভাবে দেখছিল, এই জন্য নুরুল হুদা চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, উৎসাহ পায়। নুরুল হুদার চিৎকারে কি মিলিটারি বিরক্ত না, উৎসাহ পায়। মিসক্রিয়েন্টরা কলেজের টিচারদের নাম বলেছে কি? নাম বলেছে নুরুল হুদা। মানে ওই যে মিসক্রিয়েন্ট কাদের বলছে? যারা হচ্ছে কই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে কি বলছে? কি বলছে ভাইয়া? এখানে বলছে কি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বলছে মিসক্রিয়েন্ট। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল তখন পাকিস্তানে তাদেরকে মিসক্রিয়েন্ট বলে অভিহিত করত। একটু খেয়াল রাখবা এই জিনিসগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে। কারণ এখানে কি জন্য মিসক্রিয়েন্ট বলছে? কারণ তারা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে ছিল, এই জন্য তারা ভাবলো কি, তারা ভাবতেছিল যে এরা হচ্ছে মিসক্রিয়েন্ট, এরা হচ্ছে আমাদের শত্রু, ঠিক আছে। অবশ্যই এটা বুঝতে পেরেছ। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি লেখা আছে যে নুরুল হুদা মগবাজারের ফ্ল্যাটের বাসায় কামরা ছিল কয়টি? নুরুল হুদা মগবাজারের বাসায় ফ্ল্যাটের কামরা ছিল কয়টি? কামরা ছিল হচ্ছে 2টি, ঠিক আছে। নুরুল হুদার মগবাজারের বাসায় কামরা ছিল কয়টি? 2টি, ঠিক আছে। খেয়াল রাখো। দেখো নুরুল হুদা বাসা শিফট করেছে জুলাইয়ের 1 তারিখে, এটা মনে রাখবে, এগুলো এমসিকিউ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং জ্ঞানমূলক প্রশ্ন আসে। পরবর্তীতে দেখো যে নুরুল হুদার উক্তি ইলেকট্রিক ট্রান্সফরমার কলেজের সামনের দেয়াল ঘেঁষে, ঠিক আছে। নুরুল হুদার উক্তি কি যে ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, তারপর হচ্ছে কি টেস্টলন, তারপর হচ্ছে কলেজের দালান। ক্র্যাকডাউনের রাতে রাত কেটে ভোর হলো কি মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে কি বলেছে? সিলিটারি উঠে এসেছে। হ্যাঁ, এটা হবে কি মিলিটারি, ঠিক আছে। মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল কে? মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা, হ্যাঁ বলছে যে ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যেন মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল, কারণ সে কি এটার ভিতরে অনুভব করছিলেন। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ আর তার মেলেনি। কার কথা বলেছেন? ওই যে মুয়াজ্জিন সাহেবের কথা বলেছেন, কারণ তিনি আজান দেওয়া অবস্থায় কি তাকে গুলি চালানো হয় এবং সেখান থেকে তিনি কি ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। দেখো রাস্তায় গড়গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো কোথায়? জিওগ্রাফির প্রফেসরের বাড়িতে, জিওগ্রাফির প্রফেসরের বাড়িতে। পরবর্তীতে লক্ষ্য করো যে মিন্টু, এখন পরবর্তী চরিত্র হচ্ছে কি মিন্টু। এতক্ষণ আমরা জানলাম কার সময়? নুরুল হুদার সময়। এখন দেখো মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক, অর্থাৎ গল্পকথকের শ্যালক। মিন্টু মগবাজারে বাসা ছেড়েছে কি জুন মাসের 30 তারিখে, আর লেখকরা বাসা ছাড়েন 1 জুলাই, 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই। তারপর দেখো মন্টু কোথায় গেছে তা জানে কি নুরুল হুদা ও বউ, ঠিক আছে, কোথায় গিয়েছে? যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছে, ঠিক আছে। আসমা অতিরিক্ত বাড়াবাড়ি করে মিন্টুকে নিয়ে, যেহেতু সে মুক্তিযোদ্ধা করছে তার ভাইকে নিয়ে সে গর্ব করে, বোনেরা স্বাভাবিকভাবে এরকম হয়। হ্যাঁ, এবং আসমা নুরুল হুদার উচ্চতা তুলনা করে কার সাথে? মিন্টুর সাথে। মিন্টুর সাথে তুলনা করা লেখক কিছুটা ভয় পেয়ে যায়, ঠিক আছে, কিছুটা মানে কি হয় তরস্ত হয়, ঠিক আছে। দেখো ভিতরে দমাদম মিলিটারি মারে কে? মিন্টু। মিন্টু মানে সে মুক্তিযোদ্ধা না, এই জন্য বলছে। পরবর্তীতে দেখো আসমা, আসমা চরিত্রটা গুরুত্বপূর্ণ, লেখকের স্ত্রী অর্থাৎ নুরুল হুদার স্ত্রী। সে 2 সন্তানের জননী, যুদ্ধ ও গোলাগুলির মধ্যে স্বামীকে নিয়ে অত্যন্ত ভীত থাকে। সে স্বাভাবিকভাবে স্বামীকে নিয়ে তো ভীত থাকবে। তাই বৃষ্টির মধ্যে যখন কলেজ থেকে স্বামী নুরুল হুদার ডাক আসে তখন সে স্বামীকে ছাতার বদলে রেইনকোট পরিধান করতে বলে, ঠিক আছে। পরবর্তীতে দেখো দেখি তো ফিট করে কিনা। আসমা বলছে কাকে? নুরুল হুদাকে। মিন্টুর রেইনকোটটা ফিট হওয়া প্রসঙ্গে যেতেই হবে। উক্তির কার? নুরুল হুদা। যে মানে যখন আসমা বললো যে তোমাকে কি যেতেই হবে, হ্যাঁ কি সে বললো কি ডাকে মানে কি যেতেই হবে, এটা কার উক্তি? নুরুল হুদার উক্তি। পরবর্তীতে দেখো যে আসমা যেতেই হবে সময়ের বৃষ্টিতে কি ভিজো তোমার হাঁপানিটা টানটা আবার কি বাড়বে, মানে তোমার হাঁপানির টানটা আবার বাড়বে, ঠিক আছে, এই বিষয়ে বুঝেছি। তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে কি গুলির আওয়াজ ছিল, কখন কি হয়? এই যে এই কথা শুনে লেখক কি বলে? যে এই কথা শুনে কি লেখক বলে এই মুহূর্তে তুমি বাজা কথা বলছে কেন, ঠিক আছে। দেখো
এই বৃষ্টিতে শুধু ছাতা কুলাবে না গো, তুমি বরং কিন্তু রেইনকোটটা নিয়ে যাও। মানে ঝুম বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিতে তো স্বাভাবিকভাবে ছাতা কুলাবে না, এই জন্য রেইনকোটটা পড়তে বলছে। রেইনকোটটা কার? রেইনকোটটা হচ্ছে মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর। ঠিক আছে, ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। যেহেতু এখানে কেন বলেছে, কারণ লেখকের তো কিছুটা কি উচ্চতা কিছুটা খাটো, উচ্চতা কিছুটা খাটো, কিন্তু মিন্টু হচ্ছে কি উচ্চতা কিছুটা, উচ্চতা একটু বেশি, মানে লেখক থেকে উচ্চতা বেশি। যেহেতু মিন্টু উচ্চতা বেশি ছিল, এখন তার রেইনকোটটা কি লেখকের গোড়ালি পর্যন্ত পড়েছে। এখন বউ নিশ্চিন্ত যে তার বৃষ্টি তারপর ইয়েতে লাগবে না। লেখকের কি রয়েছে এটা খেয়াল রাখবা, এই গল্প কথাকে কি রয়েছে, হাঁফানির টান রয়েছে। ঠিক আছে, ঠান্ডা জনিত। হ্যাঁ, পরবর্তীতে দেখো পিয়ন ইসাক, জমিদার বেটা। ঠিক আছে, দেখো পিয়ন ইসাক যেহেতু চরিত্র বদল করেছে কি মুক্তিযুদ্ধের সময়, পিয়ন ইসাক ভাঙাচোরা গোলা দাড়ি। হ্যাঁ, এই যে বলেছে পাকিস্তানি মিলিটারি এদেশে আসার পর থেকে সে রাত কি দিন রাত কি উঁচু কথা বলে। কারণ কি ইসাক নিজেই সবসময় মিলিটারি কর্নেলের মতো ভাব নিয়ে চলাফেরা করে। কারণ মিলিটারি প্রাদুর্ভাবের পর তাকে দেখি কলেজের সবাই কি থাকে, অরস্ত থাকে, এটা খেয়াল রাখবে। কারণ সে বলে কি তার কি মানে দুরাত্মীয় কি ছিল, দুরাত্মীয় ছিল কি যে উর্দু ভাষাভাষী ছিল, সেজন্য এটাকে কি নিয়ে সে গর্ব করে। ঠিক আছে, এবং লেখক প্রথমে ইসাককে তুলনা করেছে কি মিলিটারির কর্নেলের সাথে, পরে সে বলেছে লেখক ভাবেন স্বয়ং কর্নেল ভোরবেলা কলেজে উপস্থিত হওয়ায় ইসাক কিছুটা ডেমোটেড হয়েছে। দেখো মানে ইসাককে সে কি ভাবতো, কর্নেল ভাবতো, যেহেতু কর্নেলই এই মুহূর্তে কলেজে চলে এসেছে, তো ইসাক কিছুটা ডেমোটেড হয়েছে কি লেফটেন্যান্ট কর্নেলে। ঠিক আছে, এটা পাকিস্তানিদের মানে এটা হলো মিলিটারি একটা মর্যাদা। ইসাককে ঠেলা মুশকিল ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে, কারণ কি সে একটু উঁচু, মানে বলছে যে তাকে ক্যাপ্টেন নামা যাবে, তাকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত কি সহি। হ্যাঁ, ঠিক আছে, লেফটেন্যান্ট কর্নেল ভাবায়, এবং ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে চলা যায় না। ইসাক বাংলা ছেড়েছে কোথায়, এপ্রিলের শুরুর দিকে। কারণ কি ইসাক এখন কথা বলে কোন ভাষায়, উর্দু ভাষায়। স্যারনে সালাম দিয়া উত্তর সমূহ পিয়নের উত্তর উস আপকা কি বলছে, উত আপকি কমত। হ্যাঁ, এগুলো সে কি মানে উর্দুতে সে বলে। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ, প্রিন্সিপাল কট্টরপন্থী পাকিস্তানপন্থী। ঠিক আছে, কট্টর পাকিস্তানপন্থী, শিক্ষিত বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করেন। হ্যাঁ, এদেশের স্বাধীনতার পথ রুদ্ধ করতে তিনি পাকিস্তানের সৈন্যদের নানা রকম পরামর্শ দেন। ঠিক আছে, বিশেষ করে এই অংশ হিসাবে তিনি পাকিস্তানি বাহিনীকে দেশের সকল শহীদ মিনার ভেঙে ফেলার পরামর্শ দেন। কারণ তিনি বলেন কি পাকিস্তানের জন্য তিনি দিনরাত দোয়া দুরুদ পড়েন। হ্যাঁ, দিনরাত সে কি করে, দোয়া দুরুদ পড়ে। হ্যাঁ, এখন দেখো যে পাকিস্তানকে বাঁচানোর জন্য সব বলছে কি পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল, এবং প্রিন্সিপাল বলেন যে পাকিস্তানের সোহেল কাটা ছিল কি শহীদ মিনার। হিন্দু ও মিসকিনদের কি আশু, এটা হচ্ছে আশু ও অবসম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী করে কে, প্রিন্সিপাল আফাজ আহমেদ। এবং প্রিন্সিপালের সময় দেখো একটু লক্ষ্য করবা, প্রিন্সিপাল কি সময় করে গালাগালি করে কলিগদের, উক্তি ভাই কি গালাগালি করে কলিগদের, উক্তি হচ্ছে কি শোনেন মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, সেভাবে কি যাদেরকে ধরে মিছিমিছি ধরে না। সাব সার্ভিস অ্যাক্টিভিটিস অর্থাৎ মুক্তিযুদ্ধের সাথে তাদের সম্পৃক্ততা এবং কাজকর্ম মিলে যাওয়ার কারণে কি সঙ্গে তার সামহাউ, মানে এটা সামহাউ, এটা হলো কি ভাইয়া সামহাউ তা কি আর সামহাউ এটা হচ্ছে কি জামহাউ না, একটু মিস্টেক এখানে কিছু দেখো সামহাউ অর আদার ইনভলভ। হ্যাঁ, কি এগুলোকে পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরব করতে হলে এসবকে কাটা দেওয়া হবে। সেই মুক্তিযোদ্ধাকে কি মনে করে, কাটা মনে করে। ঠিক আছে, হোপসো প্রিন্সিপাল আফাজ আহমেদের বিষয়গুলো ক্লিয়ার। পরবর্তীতে দেখো আকবর সাজিদ কি উর্দুর প্রফেসর, এবং প্রিন্সিপাল আজকালকে তাকে তোয়াজ করে, কারণ কি তখন উর্দুর কদর ছিল। এখন দেখো আব্দুস সাত্তার মিদে হচ্ছে জিওগ্রাফির কি প্রফেসর, এবং তাকে মিলিটারি কি চোখ বেঁধে নিয়ে যায়। ঠিক আছে, চোখ বেঁধে নিয়ে যায়, কারণ আব্দুস সাত্তার মিদে এবং হচ্ছে নুরুল হুদাকে সন্দেহ করেছে সাব সার্ভিস অ্যাক্টিভিটিজের জন্য। ঠিক আছে, হোপসো বুঝতে পেরেছো এটা। তারপর লক্ষ্য করো যে গুরুত্বপূর্ণ উক্তি, এগুলো একবারে লক্ষ্য করবে, এখানে সবগুলো ইম্পর্টেন্ট। একবার প্রয়োজনে তুমি এসএস নিয়ে নাও, যদি নোট করতে চাও প্রয়োজনে কি করো এসএস নিয়ে নাও। ঠিক আছে, এসএস নিয়ে নাও। এখন দেখো সেদিন মানে যেদিন সকালে বৃষ্টি ছিল না, এখানে বলা হয়েছে যাকে মুয়াজ্জিন যেদিন মারা যায় সেদিনের কথা। কোথায়, ওই যে ক্র্যাকডাউনের রাত। মিসকিনরা কলেজে ঢুকেছিল কুলির বেশে, মিলিটারি এ কথা বলেছিল কি শান্ত গলায়। ঠিক আছে, লক্ষ্য করো
যে বর্ষাকালই তো জুত, উক্তিটি কুলির। হ্যাঁ, দুইবার বলা হয়েছে উক্তিটি কুলির। এটা কবে বলা হয়েছে? দুইবার বলা হয়েছে। কারণ কি, যে বাংলার বর্ষাকাল তো পাকিস্তানিরা এটার সাথে কি অভ্যস্ত না, ঠিক আছে। বলেছে যে এসব হলো পাকিস্তানিদের ইন্টারনাল অ্যাফেয়ার। উক্তিটি কি ছিল? কিসিঞ্জার সাহেবের। হ্যাঁ, কিসিঞ্জার সাহেবের। এখন দেখো, জিরাইয়া দিছে কমপক্ষে 5টা কি খানসেনা খতম হয়েছে। কোথায় বলছে? বিবিসিতে কইছে, বিবিসি নিউজ পোর্টাল, ঠিক আছে। এখন দেখো, রংপুরের বলছে কি, রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন হয়ে গেছে। উক্তিটি কি? দোকানদার ছেলেটি, রাস্তার ধারের দোকানদার ছেলেটি, খেয়াল রাখবা। কুলির ছিল কি? ছদ্মবেশী। কুলিরা ছিল কি? ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। কলেজের টিচারদের সাথে নুরুল হুদার নামই এসেছে। উক্তিটি একজন মিলিটারি। তারা বলছে কি, যে নুরুল হুদার নাম এসেছে মিসক্রিয়েন্টদের সাথে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে কি সম্পৃক্ত থাকার নাম এসেছে কার? নুরুল হুদার। পরবর্তীতে দেখো, যে ভোর রাত থেকে বৃষ্টি কি ঝমঝম পড়ছে, ঠিক আছে। এখানে বলছে এই বৃষ্টির মেয়াদ কি? ঝমঝম। বৃষ্টির মেয়াদকাল হচ্ছে 3 দিন। হ্যাঁ, মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4বার বাড়ি পাল্টানো হলো। কয়বার বাড়ি পাল্টেছে লেখক? 4বার। বসে মসজিদের উল্টো দিকে বাড়িতে 3 তলায় থাকতো তারা। কয় তলায় থাকতো? 3 তলায় থাকতো তারা। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে। এখানে বৃষ্টির আশ হচ্ছে কি? বৃষ্টির জলীয় কণার কথা বলেছে। এখন দেখো, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, অর্থাৎ রাশিয়ার উইন্টারের সময় কাবু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং আমাদের হচ্ছে জেনারেল মনসুন, অর্থাৎ বর্ষাকে বুঝিয়েছে। বর্ষা বুঝিয়েছে, তোমার বান্ধবী বর্ষণ, এটা বর্ষাকালকে বুঝিয়েছে, ঠিক আছে ভাইয়া। এখন দেখো, রাশিয়ার জেনারেল উইন্টারের সাথে তুলনা করা হয়েছে বাংলার জেনারেল মনসুনের, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে কি পর্যদুস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই বিষয়টি কি তুলনা করা হয়েছে। হোপসো ক্লিয়ার। পরবর্তীতে দেখো, এখন ক্র্যাকডাউনের রাত সম্পর্কে আমরা জানবো। দেখো, ক্র্যাকডাউনের রাতে নিরীহ বাঙালিদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। পাকিস্তানি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই মানে পাকিস্তানিরা কি এই যে রাঙানি শোষণ নির্যাতনের শিকার হতো। কারা? বাঙালিরা কি শোষণ নির্যাতনের শিকার হতো, ঠিক আছে। বাঙালিরা শোষণ নির্যাতনের শিকার হতো, ঠিক আছে। শোষণ নির্যাতনের শিকার হতো। এখন দেখো, এটা বাঙালি। হ্যাঁ, এখন দেখো, এই বাঙালি এটা হচ্ছে কি ভাইয়া? বাঙালি। এখন দেখো, যে 1971 সালে 25 মার্চ দিবাগত রাতে যা চূড়ান্ত আকার ধারণ করে, এ সময় পাকিস্তান ঢাকায় নিরস্ত মানুষের উপর ভয়াবহ গণহত্যা বা হত্যাযজ্ঞ চালায়। এবং সেই রাতের ভয়াবহতাকে বোঝানোর জন্য লেখক কি বলেছেন? ক্র্যাকডাউনের রাত কথাটি, মানে গল্পগত ক্র্যাকডাউনের রাত কথাটি বলেছেন। পরবর্তীতে লক্ষ্য করো পরিচিতি। হ্যাঁ, দেখো, রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? 1995 সালে প্রকাশিত হয়। রেইনকোট গল্পটি কবে প্রকাশিত? 1995 সালে। এটি লেখকের গল্পগ্রন্থ কি? জাল স্বপ্নের জাল। জাল স্বপ্নের জাল। জাল স্বপ্নের জাল। হ্যাঁ, জাল স্বপ্নের জাল গল্পগ্রন্থে কি হয়? স্বপ্নের জাল গল্পগ্রন্থে সংগঠিত কত সালে? 1997 সালে। এটা মনে রাখবা, জাল স্বপ্নের জাল। হ্যাঁ, এই গল্পের পাঠ বহন করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে, ঠিক আছে। মুক্তিযুদ্ধের সময়কার, মানে এই গল্পটি মূলত জাল স্বপ্নের জালে, কিন্তু এটা সংগ্রহ করা হয়েছে কি ইলিয়াসের রচনা সমগ্র, আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র থেকে। তো নুরুল হুদার জওয়ানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে এবং মুক্তিযুদ্ধের শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণত বিধুপ্রকৃতির নুরুল হুদার মধ্যে কি সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। হোপসো ক্লিয়ার, ঠিক আছে। এটা সো ক্লিয়ার। তাহলে আমাদের এই রেইনকোট গল্পের A to Z হোপসো তোমাদের কাছে ক্লিয়ার। যদি মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে ভাইয়া, কোন টপিকের ক্লাস চাও, সেটা ভাইয়াকে কমেন্টে জানাবে। পরবর্তীতে সেই ক্লাস নিয়ে ভাইয়া আবার হাজির হবো। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।